বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটা আমাদের অন্বেষণ ব্যাচে একদম খুব সুন্দর করে পড়ানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা অনেকেই ভাবছো স্যার মনে হচ্ছে আমরা একটু একটু করে ভুলতে বসেছি, মনে হচ্ছে এবারে একটু করে স্যার রিভাইজ করলে ভালো হতো। তার জন্য তোমাদের কৃষ্ণেন্দু স্যার অবশ্যই উপস্থিত। এবার তোমরা যারা ভাবছো স্যার আমি তো অন্বেষণ ব্যাচে পড়ি না, আরে বাবা তোমার পড়ানো হয়ে গেছে তো কোনো না কোনো স্যারের কাছে তো তুমি পড়েছো। তুমি একবার ঝট করে রিভিশন করে নাও যে এই অংশটা মানে কয়েকটি সাধারণ জিনগত রোগ, বংশগতি চ্যাপ্টারটা, বংশগতি যে অংশটা সেটা আগেই রিভিশন করা হয়ে গেছে আমাদের। আজকে আমরা যেটা রিভিশন করব সেটা হচ্ছে কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে কিন্তু বাবু প্রশ্ন আসেই আসে, আর স্টুডেন্টরা প্রচুর পরিমাণে ভুল করে। এখানে যে চেকার বোর্ডগুলো আছে স্টুডেন্টরা ভাবে এটা আবার কি জিনিস। আমি বলছি আজকের এই ক্লাসে যদি তুমি করে ফেলো, ভুল করেও যদি তুমি করে ফেলো, তুমি আর চাইলেও ভুল করতে পারবে না। তুমি চাইলেও ভুল করতে পারবে না। তুমি ভাববে যে আমি ভুল করব, আমি আজকে ভুল করেই ছাড়বো, কিন্তু তুমি পারবে না। কারণ তোমার মাথার পুরো ভেতরে আমি ঢুকিয়ে দেবো, ঠিক আছে? একদম গুরু মস্তিষ্কের মধ্যে গুরু গম্ভীরভাবে ঢুকে যাবে। তো চলো শুরু করা যাক। আজকের এই ক্লাসে আমরা কয়েকটি সাধারণ জিনগত রোগ যেটা রয়েছে, যে পার্টটা রয়েছে সেই পার্টটার একদম পোস্টমর্টম করে ছেড়ে দেবো। তো চলো শুরু করা যাক। দেখো সবার আগে বলেছে কয়েকটি সাধারণ জিনগত রোগ। দেখো তো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে জিনগত রোগ। আচ্ছা স্যার আমি যদি বলি যে জিন কোথায় থাকে, তুমি বলবে স্যার জানি না। তুমি তার মানে আগের পার্টটা দেখোনি, আগের পার্টটা ঝট করে দেখে নেবে, ঠিক আছে? আগের পার্টটা ঝট করে দেখে নেওয়ার পরে এই চ্যাপ্টারটা দেখবে, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। যারা দেখেছো তারা হট করে উত্তর দিয়ে দিয়েছো অলরেডি যে স্যার জিন তো ক্রোমোজোমের অংশ। স্যার জিন ক্রোমোজোমের অংশ, জিন ডিএনএর অংশ। সব থেকে ভালো উত্তর হচ্ছে জিন হচ্ছে ডিএনএর এক একটা পার্ট, যেটা কি করে কোনো প্রোটিন তৈরির সংকেত গ্রহণ করে। আচ্ছা স্যার তার মানে জিন কোথায় থাকে? জিন তার মানে ক্রোমোজোমে থাকে। হ্যাঁ স্যার জিন থাকে ক্রোমোজোমে। তার মানে স্যার ক্রোমোজোমে যদি কোনো সমস্যা হয়, যদি ক্রোমোজোমে কোনো সমস্যা হয় মানে জিনে যদি কোনো সমস্যা হয়, ক্রোমোজোমের সমস্যা হবে। এই ক্রোমোজোমের সমস্যা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা জিনগত রোগটাকে ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা স্যার আমি যদি তোমাদেরকে সাদা মানে কাদা নিয়ে একটা প্রশ্ন করি যে আচ্ছা বলো তো বাবু আমাদের ক্রোমোজোম কত প্রকার, তুমি ঝট করে উত্তর দিয়ে ফেলবে, অলরেডি ঠোঁটের ডোকায় তোমাদের উত্তর লেগে আছে যে স্যার ক্রোমোজোম দু প্রকার, একটা হচ্ছে অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। ঝটপট করে লিখে ফেলো যে স্যার ক্রোমোজোম আমাদের দু প্রকারের রয়েছে। স্যার আমাদের ক্রোমোজোম তো দু প্রকারের রয়েছে। ক্রোমোজোম দু প্রকার, ঠিক আছে? ক্রোমোজোম আমাদের দু প্রকার, একটা হচ্ছে অটোজোম, আরেকটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এইবার স্যার অটোজোমের যদি জিনে কোনো সমস্যা থাকে তাহলে কি বলবো? অটোজোমাল ডিজিজ। একদম ঠিক স্যার, যদি অটোজোমের সমস্যা থাকে তাহলে আমরা অটোজোমাল ডিজিজ বলবো। এতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি বলবো স্যার? অটোজোমাল, অটোজোমাল রোগ, ঠিক আছে? ডিজিজ। আর যদি সেক্স ক্রোমোজোমে কোন রোগ থাকে, সেক্স ক্রোমোজোমে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি বলবো? সেক্স লিঙ্কড, তাকে বলবো সেক্স লিঙ্কড ডিজিজ। বোঝা গেল কি না? তাহলে স্যার আমাদের ক্রোমোজোম দু প্রকারের আছে, একটা হচ্ছে অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। আচ্ছা স্যার তার মানে এটা খুব ভালো করে বুঝতে পারলাম যে স্যার অটোজোমে কোনো সমস্যা হতে পারে, আবার সেক্স ক্রোমোজোমেও সমস্যা হতে পারে, ঠিক আছে স্যার? আচ্ছা স্যার একটা কথা মাথায় এলো, স্যার সেক্স ক্রোমোজোম তো আমাদের দু প্রকারের। একদম ঠিক বলছো, সেক্স ক্রোমোজোম আমাদের দু প্রকারের, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। দেখো বস এক্স ক্রোমোজোমে এই সমস্যাটা হয় কারণ দেখো একটা কথা তুমি এক্স ক্রোমোজোমের দোষ দেবে না, এক্স ক্রোমোজোমের দোষ দেবে না। একটা কথা খুব করে ভালো করে শুনে রাখো, যে কাজ করে বেশি তার ভুল হয় বেশি। তুমি সারাদিন কিছু করছো না, কিছু পড়ছো না, সারাদিন তুমি ল্যাদ খাচ্ছ, মোবাইল ঘাটছ, তোমার কি ভুল হবে? তোমার কাজে কি ভুল হবে? ভুল হওয়ার কথা নয়। কিন্তু যে মানুষটা খাচ্ছে, পরিশ্রম করছে, কাজ করছে, সেই তো ভুলটা করবে। আরে মা প্রতিদিন রান্না করছে, কোনোদিন হয়তো নুনটা বেশি হয়ে যেতেই পারে, কিন্তু তুমি কি কোনোদিন নুন বেশি দিয়ে ফেলবে রান্নায়? না, কারণ তুমি তো রান্নাই করছো না, তাই না? দেখো এক্স ক্রোমোজোমে অনেক জিন থাকে, এক্স ক্রোমোজোমটা বড় হয়, ওতে জিনের সংখ্যা অনেক বেশি হয়, তাই এক্স ক্রোমোজোমে রোগটাও মানে এক্স ক্রোমোজোমের সমস্যার কারণে রোগটাও হয়। কারণ কি স্যার? ওই
ওই যে অ্যাকচুয়ালি রোগ হয় কেন বলি শোনো। এই যে এক্স ক্রোমোজোমটা আছে, এখানে একটা জিন আছে যেটা কি করে তোমাকে রং দেখতে সাহায্য করে। এইবারে ওই জিনটা যদি কোনোভাবে প্রচ্ছন্ন হয়ে যায়, মানে কাজ করা বন্ধ করে দেয়, সেটাকে আমরা রোগ বলবো। তার মানে এ কাজ করছে, যদি কাজ না করতে পারে তাহলে তাকে আমরা রোগ বলবো। এই হচ্ছে আমাদের গল্প। ওয়াই ক্রোমোজোমে সেরকম কোনো রোগ নেই। ওয়াই ক্রোমোজোম কি করে স্যার? কানের লতিতে চুল, এই সমস্ত কাজ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে স্যার এই হচ্ছে আমাদের টোটাল গল্প। এইবারে আমরা ছোট ছোট করে এগিয়ে যাই। স্যার অটোজোমাল ডিজিজ আমরা কি পড়বো? স্যার অটোজোমাল ডিজিজ আমরা পড়বো সেটা হচ্ছে স্যার অটো কেমন করে চলে? অটো চলে মানে কি স্যার? টিটি মানে হচ্ছে থ্যালাসেমিয়া। কি স্যার? থ্যালাসেমিয়া। আর সেক্স ক্রোমোজোমাল ডিজিজ কি কি পড়বো? এক হচ্ছে হিমোফিলিয়া, একটা হচ্ছে হিমোফিলিয়া, আর আরেকটা হচ্ছে বর্ণান্ধতা। বোঝা গেছে? এই হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়। তাহলে বুঝে গেছো যে কি জিনিসটা অ্যাকচুয়ালি কি পড়তে চলেছি। ঠিক আছে, চলো সবার আগে আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। স্যার থ্যালাসেমিয়া জিনিসটা কি? দেখো বাবু, দেখো একটা কথা শোনো। স্যার থ্যালাসেমিয়া দু ধরনের হয়। এই যে আমরা থ্যালাসেমিয়ার কথা বলছি, এই থ্যালাসেমিয়া দু ধরনের হয়ে থাকে। স্যার কি কি? একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, একটা আলফা একটা বিটা। কি ব্যাপারটা বোঝাও, শোনো, বোঝো একদম ঠান্ডা মাথায় বোঝো। আমি বলছি, তুমি যদি একবার বুঝে যাও না, তুমি মজা পেয়ে যাবে। তুমি লাইফ সায়েন্সে মজা পেয়ে যাবে। মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট ফিল করবে, এটুকু আমি বলে দিতে পারি। ঠিক আছে, চলো দেখো কি ব্যাপারটা। আচ্ছা বলো তো, আমাদের যে রক্ত এটা লাল কেন? তুমি বলবে স্যার হিমোগ্লোবিন থাকে বলে। হিমোগ্লোবিন থাকে বলে আমাদের রক্ত লাল। ঠিক আছে স্যার, বুঝে গেছি। আচ্ছা স্যার হিমোগ্লোবিনে কি থাকে? তুমি বলবে স্যার হিমোগ্লোবিনে লোহা থাকে। একদম ঠিক বলেছো, কিছু ভুল বলনি। আচ্ছা, হিমোগ্লোবিন যদি আমি কথাটা এখানে লিখে ফেলি, কি লিখবো স্যার? হিমোগ্লোবিন। তাহলে দেখতে পাবে এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে হিম আর এটা হচ্ছে গ্লোবিন। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন দুটো পার্ট নিয়ে গঠিত। সেটা হচ্ছে প্রথমত হিম নামক গ্রুপ, একটা গ্রুপ, আর গ্লোবিন নামক প্রোটিন দিয়ে তৈরি। বোঝা গেল কি গেল না? ইয়েস স্যার, বোঝা গেছে। গ্লোবিন নামক প্রোটিন দিয়ে তৈরি। স্যার হিম নামক গ্রুপ আর গ্লোবিন নামক প্রোটিন দ্বারা তৈরি। বোঝা গেল? হিমোগ্লোবিন তাহলে দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে হিম গ্রুপ আর হচ্ছে গ্লোবিন প্রোটিন। এই দুটো নিয়ে আমাদের হিমোগ্লোবিন তৈরি। স্যার কেমন করে থাকে হিমোগ্লোবিনের ছবি আঁকা যায়। স্যার হিমোগ্লোবিনের ধরো এটা হচ্ছে একটা গ্লোবিন প্রোটিন। প্রোটিনের চারটা প্রোটিন কি দিয়ে তৈরি হয় স্যার? পলিপেপটাইড চেন দ্বারা। চেন কি হয় না? পেপটাইড যুক্ত পুতির মতো যুক্ত হতে হতে প্রোটিন তৈরি করে। এই যে গ্লোবিন প্রোটিনটায় চারটা চেন থাকে। ঠিক আছে, একটা চেন, দুটো চেন, ঠিক আছে, তিনটা চেন, চারটা চেন। এইভাবে করে চারটা চেন আমার রয়েছে। ঠিক আছে, চারটা চেন রয়েছে। ঠিক আছে স্যার, কি কি স্যার? এটা আলফা, এটা বিটা, মানে দুটো আলফা থাকে, দুটো বিটা থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্যার? গ্লোবিন প্রোটিন মানে পলিপেপটাইড চেন। ঠিক আছে, বোঝা গেল? স্যার প্রোটিন আমার আঁকা হয়ে গেছে, তাহলে হিম গ্রুপটা কোথায় থাকে? হিম গ্রুপটা গ্লোবিন প্রোটিনের ওপরে এইভাবে অবস্থান করে থাকে। এটা হচ্ছে হিম গ্রুপ। এই হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। দেখো, দুটো আলফা চেন, দুটো বিটা চেন আছে। এইবারে এই যে আলফা চেন আর বিটা চেন আছে, এই চেন তৈরি করার জন্য কোনো না কোনো জিন থাকবে। মানে ওই চেন তৈরি করার জন্য রেসপন্সিবিলিটি নেবে কোনো না কোনো জিন, তাই তো? এইবারে আমাদের অটোজোম আছে, আমাদের 16 নম্বর অটোজোম।
ঠিক আছে, আমাদের কত নম্বর অটোজোম স্যার? আমাদের 16 নম্বর অটোজোম বা 16 নম্বর ক্রোমোজোম, তুমি যা কিছু বলতে পারো। 16 নম্বর অটোজোম কি করে না, আলফা চেন তৈরি করা জিন থাকে। 16 নম্বর অটোজোমে আলফা চেন তৈরি করা জিন থাকে। ধরো এটা হচ্ছে আমাদের 16 নম্বর অটোজোম, এটা কি স্যার? আমাদের 16 নম্বর অটোজোম। স্যার দুটো আঁকলেন কেন? একটা বাবার থেকে পেয়েছি, একটা মায়ের কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, এটা আমি একটা বাবার থেকে পেয়েছি, এটা যে প্যাটার্নাল, এটা যে ম্যাটার্নাল। ঠিক আছে, একটা বাবার থেকে পেয়েছি, একটা মায়ের থেকে পেয়েছি। 16 নম্বর ক্রোমোজোম এটা। এটা কত নম্বর স্যার? 16 নম্বর। 16 নম্বরে কি থাকে স্যার না, 16 নম্বর অটোজোমে আলফা চেন তৈরি করবার জন্য জিন থাকে। আলফা চেন তৈরি করার জন্য ওখানে কি থাকে না, ইনস্ট্রাকশন থাকে। এইবারে যদি যদি সেটা কটা জিন থাকে সেটা বলে দিই। মায়ের যে প্যাটার্নের, বাবার থেকে তুমি দুটো জিন পাবে, বাবার থেকে তুমি দুটো জিন পাবে, আর মায়ের থেকে তুমি দুটো জিন পাবে। টোটাল 4টা জিন থাকে। ঠিক আছে, টোটাল কটা জিন আছে স্যার? 4টে জিন আছে, 4টে জিন আছে। ওকে, এইবারে এইবারে ওকে, এই যে 4টে জিন আছে একে বলা হয় HbA1 HbA2। ঠিক আছে, চলো, এই যে 4টে জিন আছে, এই 4টে জিনের মধ্যে যদি একটা জিন কাজ করা বন্ধ করে দেয়, মানে একটা জিন যদি প্রচ্ছন্ন হয়ে যায়, 3টা জিনে মিলে কাজ করে দেবে। যদি দুটো জিন প্রচ্ছন্ন হয়ে যায়, মোটামুটি কাজ চলবে, খুব একটা সমস্যা হবে না। কিন্তু 3টা জিন যদি প্রচ্ছন্ন হয়ে যায়, যদি কাজ না করতে পারে, তখন এই আলফা চেন ভালোভাবে তৈরি হবে না। ফলে হিমোগ্লোবিনে কি হবে স্যার? ধরো একটা লোকের 4টে হাত, তার দুটো হাত কি হয়ে গেছে না, কেটে গেছে কোনোভাবে, সে কি কাজ করতে পারবে? আগে যেভাবে কাজ করতো সেভাবে কি করতে পারবে? না, পারবে না, পারবে না। ধরো তুমি এখন যেভাবে পড়াশোনা করছো, এক মন দিয়ে ভিডিওটা দেখছো, হঠাৎ করে তুমি কি শুনলে না তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তুমি কি হঠাৎ করে তোমার ফোনে মেসেজ ভেসে উঠলো, স্যার আই ওয়ান্ট টু ব্রেকআপ, আই ওয়ান্ট ব্রেকআপ। তোমার কি সেই সেই যে মনের জন্য তুমি এখন পড়ছো, তুমি কি পড়তে পারবে? না স্যার, পড়তে পারবো না, না স্যার পড়তে পারবো না। কারণ কি? মন ভেঙে গেছে, পা ভাঙেনি, মন ভেঙেছে, এখন কি যে করি। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে গল্প, বোঝা গেল? তার মানে আলফা চেন তখন তৈরি হবে না, তখন কি হবে না, হিমোগ্লোবিন তার কাজ করতে পারবে না। তাহলে কত নম্বর ক্রোমোজোম স্যার? 16 নম্বর ক্রোমোজোমে যদি 4টে জিনের ভেতরে দুটো না থাকে, যদি একটা না থাকে, যদি 16 নম্বর ক্রোমোজোম, দেখো থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমে 4টে জিনের মধ্যে এক থেকে দুটো জিন যদি প্রচ্ছন্ন হয়, তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। যদি 3 থেকে 4টে জিন প্রচ্ছন্ন হয়, তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। বোঝা গেছে? আচ্ছা স্যার, আরো একটা ক্রোমোজোম আছে যার নাম হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম। এটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম। স্যার সেটা বিটা চেন তৈরি করবে। ঠিক আছে, সেটা বিটা চেন তৈরি করতে হবে। স্যার বিটা চেন তৈরি করার জন্য কটা জিন থাকে? দুটো, একটা বাবার থেকে থাকে, একটা মায়ের দিকে থাকে। ঠিক আছে, একটা বাবার ক্রোমোজোমে থাকে, একটা মায়ের ক্রোমোজোমে থাকে। এটা কত নম্বর ক্রোমোজোম স্যার? 11 নম্বর। এইবার দেখো, এটা আরো বেশি ডেঞ্জারাস। দুটো মাত্র জিন আছে, একটা জিন যদি না থাকে, মানে মোটামুটি তাও কাজ চলে যাবে, কিন্তু দুটোই না থাকলে কি হবে? পুরো বিটা চেনটাই তৈরি হবে না, ব্যাস কাজ শেষ, কাজ খতম। বোঝা গেল? দেখো খুব ভালো করে এখানে ছক করে লেখা রয়েছে। আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমের সমস্যার কারণে হয়। এক থেকে দুটো জিন যদি প্রচ্ছন্ন হয়, তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। যদি 3 থেকে 4টা জিন প্রচ্ছন্ন হয়, তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। যদি বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়? 11 নম্বর ক্রোমোজোমের সমস্যা হয়। একটি জিন যদি প্রচ্ছন্ন হয়, তাকে বলবো বিটা থ্যালাসেমিয়া মাইনর। যদি দুটো জিনই প্রচ্ছন্ন হয়, তাকে বলবো বিটা থ্যালাসেমিয়া মেজর। যদি তুমি বুঝতে পেরে থাকো, তাহলে এখনই কমেন্ট করে লিখে দাও যে হ্যাঁ স্যার বুঝে গেছি, আর একটা লাইক করে দাও যে হ্যাঁ স্যার এই যে কঠিন কাহিনীটা, এই যে কাহিনীটা বুঝতে পেরেছি স্যার, কোনো সমস্যা নেই। আর যদি তুমি অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি আগেই বুঝে গেছো, এখন জাস্ট একবার রিভাইজ করলে। এটা হচ্ছে আসল ফিল আনার ব্যাপার। ঠিক আছে, তার মানে স্যার এই হিমোগ্লোবিন কাজ করতে পারে না। দুটো হাত দুটো পা ছিল, তার মধ্যে একটা হাত একটা পাকে কেটে দেওয়া হয়েছে, কিংবা দুটো হাতকে কেটে দেওয়া হয়েছে, সে আর আগের মতো কাজ করতে পারবে না, স্বাভাবিক জিনিস। হাত তৈরি করার জিনটাই তো নাই। বোঝা গেল? বোঝা গেল? ওকে, ডান, নিশ্চয় ভুল হবে না। চলো চলো এইবারে আসো থ্যালাসেমিয়ার লক্ষণ। থ্যালাসেমিয়া হলে কি হয় একদম সুন্দর করে লেখা আছে, চলো একবার বলে দিই কি হয়। দেখো থ্যালাসেমিয়া হলে সবার আগে যেটা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া।
অ্যানিমিয়া হয়। দেখো কি হয় ব্যাপারটা, শোনো। রক্তাল্পতা বা অ্যানিমিয়া কি হয় স্যার? আমাদের সুন্দর করে লেখা আছে হিমোগ্লোবিন তৈরি হয় হিম আর গ্লোবিন প্রোটিন দিয়ে, ঠিক আছে। থ্যালাসেমিয়ার ফলে কি হয় না, গ্লোবিন প্রোটিন খতম হয়ে যায়, গ্লোবিন প্রোটিনের সমস্যা হয়। এবার গ্লোবিন প্রোটিনের যদি সমস্যা হয়, গ্লোবিন প্রোটিনের চেনের যদি সমস্যা হয়, যদি হাত কেটে যায়, কি হবে স্যার? কি হবে স্যার? বডি নিয়ে কি হবে? বডি নিয়ে স্যার আমরা সব কাজ কিন্তু প্রপারলি করতে পারবো না। যদি আমার দুটো হাতকে তুমি কেটে দাও, বেঁধে রেখে দাও, আমি কাজ করতে পারবো না, তখন মুখে করে বো বো এরকম খাবো এরকম করে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যদি তুমি আমার হাত দুটোকে বেঁধে রেখে দাও তাহলে ওরকম হবে। তাহলে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস, মানে আমি হাতে করেই কাজ করতাম, করতে পারছি না, তাহলে আমার যে প্রোডাক্টিভিটি কমে যাবে। ফলে কি হবে না, অ্যানিমিয়া দেখা দেবে, ঠিক আছে। অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে না, রক্তাল্পতা দেখা দেবে। মানে আমাদের শরীরে যা কাজ করতে পারতো ওই লোহিত রক্তকণিকা দ্বারা সেটা করতে পারছে না, ফলে আমরা কি বলবো, যে দেহে রক্ত কমে গেছে। বোঝা গেছে? ডান। আচ্ছা, নেক্সট, হিমোলাইসিস। আরবিসির আকার ছোট এবং ত্রুটিপূর্ণ, ফলে কি হবে, যখন যাবে যেতে যেতে মাঝে মাঝে ফটাস করে ফেটে যাবে, ফেলে, ঠিক আছে। অল্প আয়ু, সহজে বিদীর্ণ হয়ে যায়, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। কি বলে একে আমরা? হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। দেহে লোহা সঞ্চয়, দেখো এইবারে কি হয়েছে না, তোমার দেহে আমার দেহে ঠিকঠাক ভাবে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে না, ফলে কি হবে, বাইরে থেকে আমাকে রক্ত দিতে হবে। যখন বাইরে থেকে রক্ত দেওয়া হবে বারবার, দেহের ভেতরে কি হবে না, লোহা লোহা জমা হবে, এবং তার ফলে কি হবে, হৃৎপিণ্ড, প্লীহা, যকৃৎ, অন্তঃক্ষরাতন্ত্রের ক্ষতি হবে, ব্যাস। আচ্ছা, প্লীহা এবং যকৃতের আকার বৃদ্ধি। প্লীহা কি বলতো? প্লীহা হচ্ছে লোহিত রক্তকণিকার কবরখানা, মানে যত লোহিত রক্তকণিকা সবাই মারা যায় কোথায় গিয়ে, প্লীহায় গিয়ে। তুমি আমাকে একটা কথা বলো, ধরো একটা শ্মশান ঘাট আছে, যেখানে কি হয় না, মৃত মানুষদেরকে পোড়ানো হয়। ধরলাম একটা শ্মশান ঘাট আছে যেখানে মৃত মানুষদের পোড়ানো হয়। ধরো কোনো এক সময় সেই শ্মশান ঘাটে প্রতিদিন একটা করে মৃত মানুষ আসতো, তাকে পোড়ানো হয়ে যেত অল্প জায়গা। এইবারে হঠাৎ করে দিনে 100টা করে মৃত মানুষ আসছে, 100টা করে মৃত মানুষ আসছে, তাহলে কি ওই শ্মশান ঘাটে পোড়ানো সম্ভব? তুমি বলবে না, সম্ভব না। যদি তোমাকে বলি স্যার কিভাবে সম্ভব, কি করতে হবে, তাহলে তোমাকে সলিউশন কি করতে হবে, তুমি বলে স্যার শ্মশান ঘাটের এরিয়া বাড়াতে হবে। একদম ঠিক। কি হয় না, আমাদের প্লীহাতে গিয়ে সমস্ত লোহিত রক্তকণিকা মারা যায়। এবারে অনেক লোহিত রক্তকণিকা অনেক অল্প বয়সেই মারা যাচ্ছে, ফলে কি হবে না, প্লীহাতে চাপ পড়ছে, ফলে প্লীহা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, যকৃতের ক্ষেত্রেও একই কেস, ঠিক আছে। প্লীহা এবং যকৃতের আকার বৃদ্ধি পায় ওভারঅল। বোঝা গেল? নেক্সট স্যার, হৃদরোগ। দেখো আমাদের ওই রোগের ফলে কি হয় না, ত্রুটিপূর্ণ আরবিসি তৈরি হয়, মানে হিমোগ্লোবিন ঠিকঠাক হয়ে তৈরি হয় না। হিমোগ্লোবিনের কাজ কি স্যার? অক্সিজেন পরিবহন করা। এইবারে অক্সিজেন যখন পরিবহন করতে পারছে না হিমোগ্লোবিন, তখন মাথাকে সবাই সংকেত দিচ্ছে যে আমার দেহে পা ধরো, মাথাকে সংকেত দিচ্ছে আমার অক্সিজেন কম পড়ছে। মাথা তখন ভাবছে কি, হার্ট ঠিকঠাকভাবে কাজ করছে না, ঠিক আছে। কারণ মাথার নিয়ন্ত্রণে কে আছে? হার্ট আছে। দেখবে একটা স্বাভাবিক জিনিস দেখবে, ধরো তুমি একটা বড় কোনো কোম্পানিতে কাজ করো, বিশাল বড় কোম্পানিতে কাজ করো, কোনোভাবে তোমার বসের সাথে তোমার ঝামেলা হয়েছে, কিংবা ধরো ছেড়ে দাও, বড় কোম্পানির কথা ছেড়ে দাও, ধরো তুমি স্কুলে গেছো, স্কুলে গিয়ে তোমার টিচারের সাথে কোনো একটা নিয়ে কোঠা কাটাকাটি হয়েছে, ঠিক আছে। কোনো একটা কিছু নিয়ে তোমার টিচারের সাথে কথা কাটাকাটি হয়েছে, তা হতেই পারে, ঠিক আছে। স্যার ওটা বলেছিলেন, আমার ওটা মানে ঠিক মনমতো হয়নি, ঠিক আছে, কিনা স্যার তোমাকে কম নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তুমি প্রচুর রেগে আছো, তুমি স্যারকে কি ডাইরেক্ট বলবে স্যার উচিত হয়নি, স্যারকে তুমি বলতে পারবে না। তখন তুমি রাগটা কোথায় এসে দেখাবে? নিজের বাড়িতে এসে মাকে দেখাবে। হ্যাঁ স্যার আমাকে এরকম করলো কেন, তুমি মাকে এসে রাগটা দেখাবে। মানে এটাই হয়ে থাকে স্বাভাবিকভাবে, ঠিক আছে, এটাই হয়ে থাকে। সেরকম এখানে রক্ত কি করতে পারছে না, অক্সিজেন বহন করতে পারছে না, কিন্তু মাথার কন্ট্রোল কার সাথে? মাথার কন্ট্রোল হচ্ছে আমাদের হার্টের সাথে। হার্টকে বলবে পাম্প করো, হার্ট জোরে জোরে পাম্প করছে, হার্টের অবস্থা শেষ, আর পাম্প করতে পারছি না, পাম্প করো। হার্ট আবার জোর করে এরকম করে পাম্প করছে, জোরে জোরে চেষ্টা করছে, সে আবার তার অবস্থা শেষ হয়ে আসছে, আবার যখন বলছে পাম্প করো, আরো জোরে জোরে চেষ্টা করছে। এইভাবে হার্ট আর কতদিন চলবে? হার্ট আস্তে 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 কি হবে না, তার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যাবে, কারণ যে ক্ষমতার থেকে বেশি
প্রেসার দিচ্ছে, বোঝা গেল? তার ক্ষমতার থেকে বেশি প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে না, হৃৎপিণ্ডের সক্রিয়তা বৃদ্ধির ফলে কি হয়েছে না, হৃৎপিণ্ডের রোগ সৃষ্টি হবে। ওভারঅল কি হবে না, দৈহিক বৃদ্ধি হ্রাস পাবে। বোঝা গেল? ডান। চলো নেক্সট আমরা পড়বো হিমোফিলিয়া। হিমোফিলিয়া দেখো, হিমোফিলিয়া, আচ্ছা তার আগে একটা কাজ করি। এই যে আমাদের থ্যালাসেমিয়া রয়েছে, থ্যালাসেমিয়া একটা জিনিস পড়ে নেই ছোট করে, থ্যালাসেমিয়া থেকে কেমন ভাবে কি প্রশ্ন আসে, মানে থ্যালাসেমিয়া চেকার বোর্ড সম্বন্ধে দুই একটা প্রশ্ন পড়ে নেই। ওকে চলো, একটা প্রশ্ন আমি তোমাদেরকে করাচ্ছি, একটা প্রশ্ন করার পর এখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে, তুমি একদম সুন্দর করে লিখতে পারবে। দেখো একদম ঠান্ডা হবে, দেখবে থ্যালাসেমিয়া মানে কি, অটোজম বাহিত রোগ। এতক্ষণ যা পড়লে মাইনর মেজর সব ভুলে যাও, আমি যেটা বলছি সেটা শোনো। এটা যদি তুমি ভুল করেও করে নাও, তুমি এখান থেকে একটা প্রশ্ন ছাড়বে না, যেমন চেকার বোর্ড দিক তুমি করে ফেলবে। একটা তোমাকে শেখাবো, শুধু একটা শেখাবো, তারপরে তুমি নিজে করবে, ঠিক আছে? চল একটা অঙ্ক দিচ্ছি, বাবা বাহক, কিসের না, থ্যালাসেমিয়ার বাহক, মা বাহক, ঠিক আছে? সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা। আমি জানি অনেকে এটা মুখে মুখে করতে পারে, আমি জানি অনেকে এটা মুখে মুখে করতে থাকে এবং করতে পারে, এবং অন্বেষণ ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট, মানে যারা ক্লাস করে, যারা এই ক্লাসটা মন দিয়ে করেছে, তারা কিন্তু এতক্ষণে উত্তর বার করে ফেলেছে, ঠিক আছে? এমনকি ওরা প্রশ্নটাও জানে যে এখান দিয়ে কি কি প্রশ্ন হতে পারে, ঠিক আছে? কিন্তু তুমি ভাবছো যে স্যার আমি তো অন্বেষণ ব্যাচে পড়ি না, তাহলে আমি কিভাবে পড়বো, শিখিয়ে দিচ্ছি। একটা প্রশ্ন বলবো, সুন্দর করে বুঝে যাবে। দেখো দেখো, তোমাদের অবশ্যই আমি ফর্মালি অঙ্ক করব না, ফর্মালি বলতে যেমন করে মানে এতে করতে হয় সেভাবে আমি করছি না, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের বইতে যেভাবে করা আছে ওইভাবে করতে পারো, ঠিক আছে? ওইভাবে করবে, আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি জিনিসটা, অরিজিনাল জিনিসটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। তারপরে সাজানোর দায়িত্ব তোমার, তুমি সাজিয়ে নিও একটু, ঠিক আছে? ওটা নিশ্চয়ই পারবে আশা করছি। দেখো বাবা বাহক, বাবা বাহক মানে, বাবা বাহক মানে তোমার বাবার জিনটা কেমন হবে বলো তো, থ্যাল প্লাস থ্যাল, যেখানে থ্যাল প্লাসটা হচ্ছে, থ্যাল প্লাসটা হচ্ছে কি না স্বাভাবিক জিন, আর থ্যালটা হচ্ছে কিসের, আক্রান্ত জিন। বাহক মানে কি স্যার, একটা জিনে আক্রান্তের জিন আছে, আরেকটা জিনে স্বাভাবিক জিন আছে, মানে যে দুটো জিন আছে, আমাদের যে দুটো জিন আছে তার মধ্যে এইটা আক্রান্ত আর এটা স্বাভাবিক, ফলে এই স্বাভাবিকটা যেহেতু প্রকট, ওটা কি করবে না, আক্রান্ত করবে, এই বস চুপচাপ, ঠিক আছে? আক্রান্তকে উঠে দাঁড়াতে দেবে না। বোঝা গেল? বোঝা গেল? দেখো এখানে বলেছে বাবা আক্রান্ত, বাহক, বাহক মানে কি স্যার, বাইর থেকে সুস্থ, বাইর থেকে দেখতে সুস্থ, কিন্তু কি হবে না একটা, ওই জন্য কি হবে, বাহক মানে কি একটা প্লাস থাকবে একটা নর্মাল, ঠিক আছে? বাবা বাহক, মাও বাহক, মানে কি হবে, থ্যাল প্লাস থ্যাল, থ্যাল প্লাস থ্যাল, বোঝা গেল? বাবাও বাহক মাও বাহক, এইভাবে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা। চলো দেখো থ্যাল প্লাস আর থ্যাল, এখান থেকে দুটো গ্যামেট পাবে, একটা থ্যাল প্লাস একটা থ্যাল, তাহলে বাবা আর মাকেই করে দাও, এটা হচ্ছে কে, বাবা, এটা হচ্ছে মা, আয়না মানে মা, তীর ধনুক মানে বাবা, আগেরটাইতেই শিখেছিলাম। আচ্ছা বাবার ক্ষেত্রে কি আছে, থ্যাল প্লাস আর থ্যাল, বসিয়ে দাও। আর এখানে কি হবে স্যার, থ্যাল প্লাস থ্যাল, ঠিক আছে? ডান, বোঝা গেছে? আচ্ছা এখানে তোমাকে দাঁড় করে দিয়ে যাচ্ছে, সোজা সোজা গুলি মারতে হবে, এখানে দাঁড় করে দিয়ে যাচ্ছে, বলেছে সোজা সোজা গুলি মারো, তুমি যদি গুলি মারতে থাকো, ওপর দিকে গুলি মারবে, এই পাশে গুলি মারবে, তাহলে কি হবে, থ্যাল প্লাস থ্যাল প্লাস, এখানে কি হবে, থ্যাল প্লাস থ্যাল,
এখানে কি হবে থ্যাল প্লাস থ্যাল, এখানে কি হবে থ্যাল থ্যাল। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল গল্পটা হবে, গল্পটা এটা হবে। এইবারে তোমাকে কেমন কেমন প্রশ্ন করবে, বলবে যে সন্তানদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত হবে। এবার তুমি অনেকে ভাববে যে স্যার আমি পার্সেন্টেজ বার করতে পারি না। দেখো একদম সহজ ভাষায় বলছি, যখন বলবে সন্তানদের মধ্যে মানে কি ছেলে মেয়ে সবাই, এখানে 4টা ছেলে মেয়ে আছে, সঙ্গে সঙ্গে কি করবে তুমি 100কে, টোটালটা হচ্ছে 100, সবসময় মানবে টোটাল 100, ঠিক আছে। সন্তান বলেছে মানে কটা সন্তান আছে, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। চারটে মানে 100, মানে 100কে তুমি 4 দিয়ে ভাগ করে দেবে, কত পাবে 25। তার মানে তুমি এক একটা ঘরকে 25 ধরবে, ঠিক আছে। এক একটা ঘরকে তুমি কত ধরছো 25 ধরছো, ঠিক আছে। এইবার দেখো আক্রান্ত কে কে, আক্রান্ত কে কে দেখো, এর দুটো জিনিস আছে, দুটো জিনিস স্বাভাবিক, তার মানে কি হবে স্বাভাবিক। এর দুটো জিনিস আছে, একটা আক্রান্ত একটা স্বাভাবিক, মানে একই বাহক, এ কি হবে বাহক, এ কি হবে আক্রান্ত। তার মানে সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, এক একটা ঘর 25, মানে কি আছে আক্রান্ত কটা আছে 25। তার মানে সন্তানদের মধ্যে আক্রান্ত কত হবে সমান 25%। ব্যাস 100% ঠিক। আশা করি বুঝে গেছো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট পড়বো হিমোফিলিয়া। হিমোফিলিয়া দেখো, হিমোফিলিয়াও দু ধরনের হয়, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি, ঠিক আছে। আমি এখানে যা যা বলবো সেখান থেকেই প্রশ্ন আসবে, সেখান থেকেই প্রশ্ন আসবে, খুব ভালো করে দেখো। হিমোফিলিয়া এ হয় 80%, হিমোফিলিয়া বি হয় 20%, ঠিক আছে। বেশিরভাগ হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া বি এর আরেকটা নাম হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, আর হিমোফিলিয়া বি এর দুটো নাম আছে, একটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ, একটা হচ্ছে আমাদের আমাদের কি বলে ক্রিসমাস ডিজিজ, একটা হচ্ছে আমাদের রয়্যাল হিমোফিলিয়া। এই দেখো আরেকটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, ঠিক আছে। একটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ, একটা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। স্যার হিমোফিলিয়া এ হয় কেন, স্যার ফ্যাক্টর 8 এর অভাবে, একটো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলা হয়। আর হিমোফিলিয়া বি হয় আমাদের আমাদের ফ্যাক্টর 9 এর অভাবে, ঠিক আছে। এখান থেকেই প্রশ্ন আসে। এবার তুমি বলবে স্যার হিমোফিলিয়া রোগটা কি। হিমোফিলিয়া রোগটা হচ্ছে, ধরো এক্ষেত্রে কি হয় না, আমাদের কোথাও কেটে গেল, খ্যাচ করে কেটে গেল, ঠিক আছে, আমাদের এখানে কেটে গেছে ধরো, ঠিক আছে। কেটে যাওয়ার পরে কি হয় না, আমাদের রক্ত তঞ্চন হয়ে যায়, মানে রক্ত বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কেন বন্ধ হয়, ওখানে একটা জাল জাল তৈরি হয়ে যায়, দিয়ে ওখানে কি হয় না ওভারঅল ওখানটাকে কি হয় না বাঁধ দিয়ে দেয়, ঠিক আছে। বাঁধ যেমন বাঁধে বেঁধে দেয় সেরকম বেঁধে দেয় রাস্তা রক্তটাকে। এদের ক্ষেত্রে কি হয়, ওই ফ্যাক্টর ওই বেঁধে দিতে সাহায্য করে কে কে, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, ঠিক আছে। আরো অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে ফ্যাক্টর 8 আর 9 গুরুত্বপূর্ণ। ওদের ক্ষেত্রে ওই ফ্যাক্টর 8 9 তৈরি হয় না, ফলে কি হয় না রক্ত পড়তেই থাকে পড়তেই থাকে পড়তে থাকে এবং সমস্ত দেহের রক্ত বেরিয়ে চলে যায়, ফলে কি হয় না মৃত্যু পর্যন্ত হতে পারে। বোঝা গেল? এটাই হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া দু ধরনের হয়, এই ব্যাপার, ঠিক আছে। এখান থেকেই প্রশ্ন আসে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকেই প্রশ্ন আসবে বস, এখান থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। চলো আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বর্ণান্ধতা, ঠিক আছে। দেখো বর্ণান্ধতা মানে কি, বর্ণ অন্ধতা মানে বর্ণকে দেখতে পাবে না। বর্ণ মানে কি স্যার, বর্ণ মানে রং, ঠিক আছে, রংকে দেখতে পাবে না স্যার। বর্ণান্ধতা 3 প্রকারের হয়, একটা হচ্ছে লাল নীল সবুজ, স্যার নাম মনে থাকে না, প্রোটোনোপিয়া ট্রাইটানোপিয়া ডিউটারনোপিয়া, কোনটা কি ভুলে যাই। একটা গল্প আছে, ইউটিউবে সার্চ করবে লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা বসেছে। আমি গান করতে পারি না, আমার গানের গলা দারুণ, অনেকে হয়তো ফোনের হেডফোনটা খুলে রেখে দিলে, হেডফোনটা পরে নাও, আমি আছি, ঠিক আছে, আমি আর গান করবো না, ভয় পেও না, ঠিক আছে। চলো ওই লাল নীল সবুজের মেলা বসেছে মানে কি স্যার, লাল নীল সবুজ মানে পরপর কি কি হবে, লাল নীল সবুজের মেলা বসেছে। আমার একটা ট্রিক আছে, পিটিডি নাই, কি নাম, পিটিডি নাই, পি ফর প্রোটোনোপিয়া, পি ফর প্রোটোনোপিয়া, টি ফর ট্রাইটানোপিয়া, ডি ফর হচ্ছে ডিউটেরানোপিয়া। খুব ভালো করে মনে রাখবে এই ট্রিকটা, এই ট্রিকটা কিন্তু দুই জায়গায় কাজে লাগবে। এখন আপাতত এখানে পড়ো, আবার লাস্ট চ্যাপ্টারে গিয়ে তোমাদেরকে একটা পড়াবো পিটিডি নাই।
ঠিক আছে, সিউডোমোনাস থায়োব্যাসিলাস ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। খুব ভালো করে মনে রাখবে, পিটি-ডিনাই, প্রোটোনোপিয়া, ট্রাইটেনোপিয়া, ডিউটেরোনোপিয়া। ঠিক আছে, বোঝা গেল? লাল নীল সবুজের মেলা বসেছে, বোঝা গেল? বুঝতে পেরে গেছো? এইবারে স্যার এখান থেকে অঙ্ক কি কি? আচ্ছা একটা জিনিস বলে দিই, লাল আর সবুজ রং, লাল আর সবুজ রং, লাল আর সবুজ রং চেনার জন্য ক্রোমোজোম কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে থাকে। অ্যাকচুয়ালি এক্স ক্রোমোজোমে রং চেনার ক্রোমোজোম থাকে, বুঝতে পেরেছো? দেখবে একটা জিনিস, মেয়েরা ভালো রং চিনতে পারে, কেন বলো তো? কারণ ওদের দেহে এক্স ক্রোমোজোম, মানে আমাদের দেহে ওয়াই ক্রোমোজোম আছে, ওদের দেহে তো শুধু এক্স ক্রোমোজোমই আছে। মেয়েদের দেহে এক্স ক্রোমোজোম থাকার কারণে মেয়েরা রং ভালো অনেক চিনতে পারে। ঠিক আছে, আমাদের দেহে এক্স ওয়াই দুটোই আছে, কিন্তু তাও ওদের যেহেতু দুটো এক্স ক্রোমোজোম, ওটার জন্যে ওরা কোথা থেকে ওটা এনার্জি পায়। কেন কেন বলছি শোনো, কারণ তুমি আমি আমি ধরো রং জানি, আমি রং রং ধরো আমি বলছি, ধরো আমি রং চিনি কি কি, লাল নীল সবুজ হলুদ কালো সাদা, এই কয়েকটা রং চিনি। ঠিক আছে, এইবারে এখানে যারা বোন, আমার বোন যারা দেখছো, তারা একবার কমেন্ট করে জানো তোমরা এই নীলের কত ধরন জানো? সায়ান, তারপরে কি সব অদ্ভুত অদ্ভুত কালারের তোমরা সব নাম বলো, আমার মাথায়ও ঢোকে না, আমি চিনতেও পারি না। আমাকে তো মাঝে মধ্যে লাল লাল এই আগের দিন এই লালটা মানে একটু ক্যামেরা একটু অরেঞ্জ লাগে, হ্যাঁ। তো একটা বোন বলছিল স্যার এটাও চিনতে পারছেন না? না এটা আমি চিনতে পারি, লাল রংটা চিনতে পারি। মাঝে মধ্যে আমি তো ওই বেগুনিকে আর পিঙ্ককে গুলিয়ে ফেলি, যে কোনটা বেগুনি কোনটা পিঙ্ক, গুলিয়ে যায়। ঠিক আছে, তো মানে ওইটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমের মানে পাওয়ার নেই অতটাও। ঠিক আছে, এক্স ক্রোমোজোমের রং চেনের পাওয়ার অনেক বেশি। দেবে ওরা নীলের কত রকম কালার জানে, হলুদের আবার কত রকম, বাসন্তী, উমুক তুজুক ঢ্যাঁ কুলা করে অনেকগুলো কালার জানে। আমি তো একটাই জানি, সবই হলুদ, সবই হলুদ। আবার কখনো দেখবে হলুদটা আস্তে আস্তে খয়েরি হয়ে গেছে, এই বাবা খয়েরি হয়ে গেল কখন? ঠিক আছে, ও মাথায় ঢুকে না। ওইসব ওভারঅল কি হয় না, এই রং চেনার জিনগুলো কোথায় আছে? এক্স ক্রোমোজোমে আছে। কি কি রং? লাল আর সবুজ, মানে যেগুলো আমাদের এতে জ্বলে, কোথায় জ্বলে? ট্রাফিক সিগন্যালে জ্বলে। ওই জন্য যদি কারো বর্ণান্ধ থাকে তাকে কি দেবে না? গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেবে না, বোঝা গেল? আচ্ছা, নীল রং চেনার জিন, নীল রং তার ভীষণ প্রিয় ছিল, কিন্তু নীল রং চেনার জিন কোথায় আছে? 7 নম্বর ক্রোমোজোমে। ঠিক আছে, তার মানে 7 নম্বর ক্রোমোজোমটা তার খুব ভালো ছিল। ঠিক আছে স্যার, 7 নম্বর ক্রোমোজোমে নীল রং চেনার জিন রয়েছে। ওকে ডান। এইবার স্যার এখান থেকে অঙ্ক করতে হবে, অঙ্ক করতে হবে। একটা অঙ্ক বলবো, বুঝে যাবে। ঠিক আছে, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। চলো, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। দেখো একটা কথা বলে দিই, এখান থেকে হিমোফিলিয়া আর বর্ণান্ধতার অঙ্ক সেম। হিমোফিলিয়া আর বর্ণান্ধতা এদের অঙ্ক কিন্তু সেম। ওকে, শুধুমাত্র সাইনের চেঞ্জ, সাইনের চেঞ্জ। ওকে, একটা কথা কি বললাম, হিমোফিলিয়া আর বর্ণান্ধতার অঙ্ক সেম হবে, কারণ কারণ এরা এক্স লিঙ্ক রোগ, এরা এক্স লিঙ্ক ঘটিত রোগ। ঠিক আছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা কোনো পুরুষ স্ত্রী কিছু আমরা ভেদাভেদ করিনি, এক্ষেত্রে আমরা পুরুষ স্ত্রীর ভেদাভেদ করব, কারণ এরা এক্স লিঙ্ক গঠিত রোগ। শুধুমাত্র এক্স ক্রোমোজোমে এই রোগের জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকলে তাহলে রোগ হবে। তাহলে কেমন ব্যাপারটা শোনো, কেমন ব্যাপারটা শোনো। দেখো, হিমোফিলিয়ার জিন যদি প্রচ্ছন্ন হয় তাহলে রোগ হবে, যদি প্রকট হয় তাহলে রোগ হবে না। যদি প্রকট প্রচ্ছন্ন একসাথে থাকে কি হবে? প্রকট প্রচ্ছন্ন করবে এই চুপচাপ বস, ওকে উঠতে দেবে না, মানে কি? সে হবে বাহক। ঠিক আছে, বাহক হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা সব সময় আগে, সবার আগে দেখবে কোন রোগ বলেছে, থ্যালাসেমিয়া নাকি হিমোফিলিয়া। বড্ড গুলিয়ে যায়, বড্ড গুলিয়ে যায়। মাথায় রাখবে যে থ্যালাসেমিয়া বলছে না হিমোফিলিয়া বলছে। হিমোফিলিয়া বললে সাথে সাথে মনে করবে যে আচ্ছা এটা এক্স লিঙ্ক গঠিত, বর্ণান্ধতা বললে সঙ্গে সঙ্গে মাথায় আসবে যে ওটা এক্স লিঙ্ক। ঠিক আছে, আচ্ছা, হিমোফিলিয়া ঘটিত এক্স ক্রোমোজোমকে আমরা কি বলে ডাকবো? হিমোফিলিয়া ঘটিত এক্স ক্রোমোজোম বা হিমোফিলিয়ার প্রকট, ধরো প্রকট, প্রকট মানে কি স্যার? যেটা হিমোফিলিয়া হয় না, যেটা হিমোফিলিয়া হয় না, যে যে এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার কোনো সম্পর্ক নেই বা হিমোফিলিয়ার কোনো সমস্যা নেই, তাকে আমরা বলবো এক্স এক্স এইচ এইচ প্লাস। ঠিক আছে, এক্স এইচ প্লাস। ওকে, আরেকটা বলবো, আচ্ছা ঠিক আছে, এক্স ক্যাপিটাল এইচ লিখলেও হবে, আরেকটা লিখবো এক্স স্মল এইচ। ঠিক আছে, এক্স ক্যাপিটাল এইচ হচ্ছে প্রকট, আর এটা হচ্ছে আক্রান্ত। এক্স স্মল এইচ হচ্ছে আক্রান্ত। বর্ণান্ধতার ক্ষেত্রে এক্স সি প্রকট, এক্স
সি প্রচ্ছন্ন। স্যার সি কে চিনতে পারছি না কোনটা বড় সি কোনটা ছোট সি, তখন কি করবো স্যার, এক্স সি কে প্লাস দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে চেনা যাচ্ছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, এখানে এইচ প্লাসও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওপরে শুধু লিখে দিতে হবে যে তুমি কোনটাকে কি বলতে চাইছো। এইবারে তোমাকে একটা প্রশ্ন দিয়েছে, ধরো বাবা আক্রান্ত, মা হচ্ছে বাহক, তোমাকে এটার চেকার বোর্ড তৈরি করতে, যে আমরা এখন বর্ণাম, আচ্ছা ঠিক আছে আমরা হিমোফিলিয়াকে ধরেই করছি। বাবা আক্রান্ত মানে কি, এক্স ওয়াই বাবার ক্রোমোজোম, বাবা আক্রান্ত মানে এক্স এর উপরে এইচ হবে, প্রচ্ছন্ন জিন আছে। একটা জিনিস কি লক্ষ্য করছো, যদি ছেলে হয়, যদি হও ছেলে, কি হবে গন্ডগোল। কি গন্ডগোল স্যার, স্যার আমাদের দেহে একটাই এক্স ক্রোমোজোম, আমাদের কোনো অপশন নেই, যদি সেই এক্স ক্রোমোজোমের জিন প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে আমি আক্রান্ত হয়ে যাব, যদি এই এক্স ক্রোমোজোমের জিন ভালো হয় তাহলে আমি বেঁচে যাব। ঠিক আছে, আমাদের কোনো অপশন নেই। কিন্তু যারা মেয়ে তাদের ক্ষেত্রে আলাদাই মজা। কি মজা স্যার, ওদের দুটো এক্স ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন আছে, একটা এক্স ক্রোমোজোমে প্রকট জিন আছে, ওরা বেঁচে যাবে, ওদের রোগটা বাইরে প্রকাশ পাবে না। ঠিক আছে, ধরো একটা এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ, একটা এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ, তাহলে কি ও বাঁচবে না একবার ঝটপট করে কমেন্টে লিখে ফেলো তো, আমি বলবো না। আচ্ছা, ওদের ক্ষেত্রে আরো একটা কেস হতে পারে, তখনই আক্রান্ত হবে যখন দুটোতেই গন্ডগোল থাকবে। বোঝা গেল, দুটোতেই গন্ডগোল থাকলে তবে আক্রান্ত হবে, নইলে হবে না। তার মানে ওদের ক্ষেত্রে বাঁচার দুটো কেস, এদের ক্ষেত্রে বাঁচার একটাই চান্স, 50-50, হয় তুমি গেলে নাইলে তুমি থাকলে। বোঝা গেছে? চলো চলো, ওই জন্য একটা প্রশ্ন আসে যে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়ায় কেন ছেলেরা বেশি আক্রান্ত হয়। বোঝা গেল? এই জন্য তোমাকে বলতে হবে, কারণ ছেলেদের দেহে একটাই এক্স ক্রোমোজোম থাকে, যদি আক্রান্ত হয়ে যায় তাহলে হয়ে গেল, যদি আক্রান্ত না হয় তাহলে বেঁচে গেল। আর মেয়েদের ক্ষেত্রে বাহক হওয়ার সম্ভাবনা আছে, ছেলেদের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশ্ন আসে যে বর্ণান্ধতার ক্ষেত্রে ছেলেরা বাহক হয় না কেন, পারবে, কারণ ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম থাকে, এখানে বাহক হওয়ার কোনো গল্প নেই। ওকে ডান, চলো চলো আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। কি বলেছে, বাবা আক্রান্ত, মা বাহক, মানে কি দুটো এক্স ক্রোমোজোম, একটাতে এইচ একটাতে এইচ, মা বাহক। এইবার চলো আমরা গ্যামেট বার করে ঝটপট করে লিখে ফেলি। স্যার ঝটপট করে লিখে ফেলি, কি লিখবো, যারা অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি অঙ্কটা করে ফেলেছে, মুখে মুখে করে ফেলবে ওরা, এতটাই তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তোমরা একটু যদি ভাবতে থাকো মুখে মুখে করবে অঙ্ক, কোনো চেকার বোর্ডের দরকার নেই, এমনি অঙ্ক হয়ে যাবে। চেকার বোর্ডটা তো শুধু নাম্বার স্যারকে দেখানোর জন্য, মানে অঙ্ক দেখার সাথে সাথেই মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, এতটা পাওয়ার তৈরি হয়ে যায়, এতটা পাওয়ার আমি তৈরি করাতে পারি, আমি বলছি আমি পারি, স্টুডেন্টদের মধ্যে এই পাওয়ারটা আমি তৈরি করে দিই। যে স্টুডেন্ট চেকার বোর্ডে চ পারে না তাকেও আমি শিখিয়ে দিই, পরীক্ষায় ফুল মার্কস নিয়ে আসে, এসে বলে স্যার চেকার বোর্ড আমি 100% ঠিক করেছি, আর বাকিগুলো আমি জানি না, তবে চেকার বোর্ড আমি কাঁপিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, এই মাপের তুমি শিখে গেছো, এই মাপের তুমি শিখে যাবে, শুধু একটা অঙ্ক দেখো। ঠিক আছে, চলো কি বলেছে স্যার, বাবা আক্রান্ত মানে কি স্যার, এক্স স্মল এইচ ওয়াই, মা বাহক এক্স ক্যাপিটাল এইচ এক্স এক্স স্মল এইচ। বোঝা গেল? বাবা মা এঁকে দাও, এপাশে কি আছে, বাবা মানে তীর ধনুক, মা মানে আয়না। ঠিক আছে, এখানে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এখানে কি হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এখানে কি হবে এক্স স্মল এইচ, এখানে কি হবে এক্স স্মল এইচ ওয়াই। ঠিক আছে, এখানে এই যে মেয়েটা এ কি হবে, বাহক, এই যে ছেলেটা এ হবে কি হবে, সুস্থ বা স্বাভাবিক, এ কি হবে, এ হবে আক্রান্ত, এ কি হবে, এ হবে আক্রান্ত।
বোঝা গেল? বোঝা গেল? এরা দুজন আক্রান্ত হবে। এইবারে গল্পটা শোনো। তোমাকে যদি প্রশ্ন করে যে সন্তানদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত, তুমি ঝট করে মাথায় নিয়ে নেবে সন্তান বলেছে মানে সবাই, মানে সবাই, সবাইকে মিলে কত স্যার 100। সবসময় একটা জিনিস ভাববে কি, সবসময় তুমি জব করবে কি সবাইকে মিলে 100, সবাইকে মিলে 100, সবাইকে মিলে 100, 10 বার বলে বেড়াও সবাইকে মিলে 100, ঠিক আছে? যেটা বলবে সেটাই 100, ঠিক আছে? বলছে সন্তানদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত, তুমি বলে সন্তান মানে সবাই, সবাই মিলে 100। আচ্ছা ঠিক আছে, তার মানে এক একটা ঘর কত, তুমি 100কে 4 দিয়ে ভাগ করলে 25, মানে 4টা ঘর আছে, এক একটা ঘর কত 25, 25, 25, 25। স্যার আক্রান্ত কত আছে 2টা, মানে 25, 25, 50, মানে 50% আক্রান্ত, ঠিক আছে? 50% আক্রান্ত, বোঝা গেল? যদি বলে যে ছেলেদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত, তোমাকে বলছে কি ছেলেদের মধ্যে, ছেলেদের মধ্যে, ছেলেদের মধ্যে, ছেলে মানে 100, শুধু ছেলে নিয়ে 100, দুটো ছেলে মিলে 100, দুটো ছেলে মিলে 100, মানে এক একটা ছেলে কত পড়ছে 50, একটা ছেলে ভাগে কত পড়ছে 50, ঠিক আছে স্যার? তাহলে ছেলেদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত আছে স্যার? 50% আক্রান্ত। যদি বলি ছেলেদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত, 50% আক্রান্ত, ঠিক আছে? যদি বলি মেয়েদের মধ্যে কত পার্সেন্ট স্বাভাবিক, তুমি কি বলবে? মেয়েদের মধ্যে টোটাল মেয়ে মিলে কত স্যার 100, এক একটা ভাগ কত 50, তারপরে দেখলে ও বাবা একটাও তো স্বাভাবিক নেই, মানে মেয়েদের মধ্যে স্বাভাবিক কত 0%, বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করতে হয় যারা পার্সেন্টেজ বার করতে পারো না। আর যারা পার্সেন্টও বার করতে পারো কোনো সমস্যা নেই, বিন্দাস করে নেবে, ঠিক আছে? বিন্দাস করে নেবে, শুধু মাথায় রাখবে যে কি প্রশ্ন করেছে, ছেলেদের মধ্যে নাকি মেয়েদের মধ্যে নাকি সন্তানদের মধ্যে, ব্যাস অঙ্ক তোমার কমপ্লিট, কোনো সমস্যা হবে না, সমস্যা কিছুই হবে না। এরপরে দুটো অঙ্ক দেওয়া আছে, এই দুটো অঙ্ক তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে। আরেকটা জিনিস রয়েছে সেটা একবার ঝটপট করে বলে দেই, সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং জিনিসটা কি? জেনেটিক কাউন্সেলিং জিনিসটা হচ্ছে এইরকম, জেনেটিক কাউন্সেলিং মানে কাউন্সেলিং করা হবে, মানে ধরো কারো দেহে একটা সমস্যা আছে, কারো দেহে একটা সমস্যা আছে, তোমাকে যে বললো আচ্ছা বাবা তুমি তো ক্লাসে ভালো মতো পড়াশোনা করেছো, তুমি তো শিক্ষিত ছেলে, আমার না কি আছে না থ্যালাসেমিয়া আছে, তাহলে আমার কি ওই মেয়েকে বিয়ে করা উচিত? ঠিক আছে, তুমি তখন কি করবে? তুমি বলে আচ্ছা আপনার থ্যালাসেমিয়া আছে, বলবে হ্যাঁ। আচ্ছা থ্যালাসেমিয়া আছে যখন, তাহলে এক কাজ করুন, থ্যালাসেমিয়া যখন আপনার আছে তাহলে আপনার বাবা মার থ্যালাসেমিয়া ছিল? ও বলবে হ্যাঁ বাবার বোধহয় ছিল কিন্তু মায়ের তো ছিল না, ঠিক আছে? তারপরে বলে তার বাবা মায়ের কাছে ছিল। এই যে পরিবারের সূত্রে তুমি যে একটা 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 করে নিজে খাতায় অঙ্ক করে 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 যাচ্ছ, দিয়ে সেই যে মেয়েটা তাদের কারো থ্যালাসেমিয়া আছে কিনা সেটা পুরো 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 করে এলে, তারপরে তুমি লাস্টে এসে একটাও দিয়ে দিলে, ছক করে বলে দিলে আচ্ছা আপনার ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 25% কিংবা 50%, ঠিক আছে? তুমি একটা বললে, এটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। এর মাধ্যমে বোঝা যায় যে মানে ছেলেদের মধ্যে কত পার্সেন্ট সম্ভাবনা আছে থ্যালাসেমিয়া হওয়ার বা এই জিন গঠিত রোগ হওয়ার, ঠিক আছে? আর এর ফলে তুমি তাকে কি পরামর্শ দেবে যে দেখুন যেহেতু আপনার সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন কি না, আপনি কোনো সন্তান না নিয়ে আপনি কোনো সন্তানকে দত্তক নিতে পারেন। তাতে কি হবে না, আমাদের এই যে জেনেটিক ডিজিজটা এটা এখানেই এন্ড হয়ে যাবে, আপনার পরবর্তী স্তরে আর এটা যাবে না, বোঝা গেল? এইভাবে তুমি তাকে বোঝাতে পারো, ঠিক আছে? তুমি এইটুকু মনে রাখো, যা যা কোশ্চেন আছে সবকিছু তুমি এমনি করে ফেলতে পারবে। আর এই দুটো কোশ্চেনের উত্তর তোমরা ঝটপট করে কমেন্ট বক্সে করে দাও, কমেন্ট বক্সে করে দাও, একদম সোজা, একদম সোজা। বলো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে ঝটপট করে দিয়ে দাও। আর আর আশা করছি তোমাদের কারো কোনো সমস্যা নেই। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে ঝটপট করে করে নাও, যারা লাইক করোনি তারা ঝটপট করে করে দাও। আর কেউ যদি চাও যে অন্বেষণ ব্যাচে জয়েন হবে, এখনো বিন্দাস জয়েন হতে পারো, কোনো সমস্যা হবে না। আমি তোমাদেরকে আবারও ঘুরে পড়াবো, আবারও ঘুরে পড়াবো, এখনো সময় আছে। মাধ্যমিকে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, তোমার যদি মনে হয় জীবন বিজ্ঞানটাকে স্যার ফিল করে পড়বো, তোমার যদি মনে হয় যে জীবন বিজ্ঞানে স্যার আমি খতরনাক রেজাল্ট করব,
তোমার যদি মনে হয় যে যারা 100 পাচ্ছে তাদের নামেই আমি নাম লেখাবো, তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমি পারবো, তোমার যদি সেই সৎ ইচ্ছাটা থাকে, তাহলে অবশ্যই তুমি জয়েন করতে পারো। তবে হ্যাঁ, এইরকম কেউ দয়া করে ফোন করো না যে স্যার নোট দেবেন, স্যার আপনি যদি নোট দেন তাহলে পড়বো না। আমি নোট দিই না, নোট দিই কিন্তু সেটা আমি নোট পড়াটাকে আমি অতটাও প্রমোট করি না। অবশ্যই নোট দেই, অবশ্যই প্রত্যেক চ্যাপ্টারে নোট থাকে, কিন্তু তোমাকে আমি আগে বোঝাবো। ঠিক আছে, তুমি যদি বুঝে পড়তে চাও, তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমি পারবো, তাহলে অবশ্যই তুমি অন্বেষণ ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমরা অনেকেই প্রশ্ন করবে যে স্যার অন্বেষণ ব্যাচে জয়েন করবো কিভাবে, সেটাও একবার বলে দিই। তোমরা প্লে স্টোরে যাবে, যেই চ্যানেলে তুমি এই ভিডিওটা দেখছো নলেজ এ টু জেড, ওইটা তুমি প্লে স্টোরে লিখবে। প্লে স্টোরে গিয়ে লিখলে তুমি একটা অ্যাপ দেখতে পাবে, এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে তোমার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে একটু ওপর দিকে তুলবে, দেখবে ক্লাস 10 বলে লেখা আছে। ক্লাস 10 ক্লিক করবে, তুমি বাংলা, ভূগোল, জীবন বিজ্ঞান দেখতে পাবে। তুমি যে ব্যাচটা নিতে চাও সেটাই নেবে। তুমি ধরো তুমি জীবন বিজ্ঞান নিচ্ছ, জীবন বিজ্ঞানে ক্লিক করবে, নিচের দিকে উপর দিকে তুলবে, স্ক্রল করবে, দেখবে নিচের দিকে বাই নাও বলে অপশন আছে, বাই নাও অপশনে ক্লিক করবে এবং পেমেন্ট করে দিলেই তুমি সমস্ত আগের যে ক্লাস সেগুলো পেয়ে যাবে। যা কিছু নোটস দিয়েছি সমস্ত কিছু পেয়ে যাবে, যা কিছু করানো হয়েছে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, যেগুলো দেখে তোমার কোনো না কোনো বন্ধুরা শিখছে, এখনো শিখছে। যারা অলরেডি তৈরি হয়ে গেছে, তারা প্রায় 80% তৈরি হয়ে এসেছে, সেই মেটেরিয়ালসগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে এই নাম্বারে তুমি কল করতে পারো, 8900058615। তবে এটা আবারও বলবো, যাদের শেখার চেষ্টা আছে, যাদের মনে হচ্ছে আমাকে করতে হবে, তারাই ব্যাচটা নাও। ঠিক আছে, আমি শুধু তাদেরকেই ঠিক মানে পড়াতে চাই, যারা চেষ্টা করতে চাইছে যে স্যার আমি চেষ্টা করব, আমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমি পারবো, অবশ্যই তোমাকে ওয়েলকাম। তুমি যদি মনে করো স্যার ব্যাচ নিয়ে নিলেই আমি একটা ক্যাপসুলের মতো খেয়ে নিলাম, আমি 100 পেয়ে যাব, দরকার নেই। ঠিক আছে, ওকে, বুঝে গেছো? চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা অভিযোজন অভিব্যক্তি পড়বো। ঠিক আছে, অভিব্যক্তি অভিযোজন যে চ্যাপ্টারটা আছে অবশ্যই পড়বো। ঠিক আছে, চলো টাটা। আর যারা অন্বেষণ ব্যাচে আছো তাদের অলরেডি আবার একবার রিভিশন হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।